এমনভাবে শোনো যাতে বক্তা তার পুরো কথাটা তোমাকে বোঝানোর জন্য আন্তরিক হয়, এবং বিতর্কের সঙ্গে যখন লিপ্ত থাকে, যখন দুইজন মেধাবী মানুষ অথবা একাধিক মেধাবী মানুষ, তখন তারা সচেতনভাবে অথবা অবচেতনভাবে কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যেই থাকে। এবং সে কারণেই কিন্তু যখন একটা অঘোষিত ছন্দ, তাল এবং লয়ের মধ্য দিয়ে এরকম যুক্তি বিনিময়ের একটা প্রক্রিয়া চলে, তখন আবার শ্রোতাদের মধ্যে যারা আমরা কম বেশি যুক্তিবাদী হই এবং বিষয়টা বুঝতে পারি, তখন আমাদেরও কিন্তু একটা বা সব শ্রোতারই কিন্তু একটা এনগেজমেন্ট তৈরি হয়, এবং সেই অর্থে পুরো ব্যাপারটাই কিন্তু একটা মেধাগত বিনোদনে পরিণত হয় এবং একটা জ্ঞান অর্জনের প্রক্রিয়াতেও কিন্তু পরিণত হয়। তো সম্ভবত আমার সামান্য জ্ঞানে আমি যতটুকু দেখেছি, আমরা যে সমস্ত অনুষ্ঠানের দর্শক অথবা শ্রোতা হিসাবে সুস্থ বিনোদন আশা করি, তার মধ্যে যত না বেশি বিনোদন থাকে, কতটা জ্ঞান থাকে সেটা একটা প্রশ্ন। অবশ্যই সুস্থ বিনোদন তো একটা যে কোনো সুস্থ চিন্তা প্রক্রিয়ার জন্য একটা বিরাট অনুষঙ্গ, কারণ সুস্থ বিনোদন না থাকলে পরে সুস্থ চিন্তা প্রক্রিয়া কাজ করতে পারে না। কিন্তু সম্ভবত, এটা আমার অনুমান থেকে বলছি, বিতর্ক হচ্ছে তেমনই একটি কাজ, তেমনই একটি তৎপরতা, তেমনই একটি প্রক্রিয়া, যা একই সঙ্গে যেমন বিনোদন দেয়, একই সঙ্গে একটা সৃষ্টিশীল মানুষের সৃষ্টিশীলতাকে প্রতি মুহূর্তে উস্কানি দিতে থাকে এবং এর মধ্যে একটা আনন্দও সে অনুভব করে। ফলে এই ধরনের একটা কাজকে আনুষ্ঠানিকতার মাধ্যমে কিভাবে আমাদের শিক্ষা এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলি আছে, স্বীকৃতির সাথে আছে, সেরকম একটা পর্যায়ে এটাকে আনা যায় কিভাবে, আমি সরকারের একজন মন্ত্রী হিসাবে আজকের এই অনুষ্ঠান থেকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যত দ্রুত সম্ভব এটাকে সরকারি পরিকল্পনার কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইউথ ফর সোশ্যাল প্রোটেকশন, এই স্লোগানকে সামনে নিয়ে, এই ট্যাগিংকে সামনে নিয়ে আজকের এবারের যে আয়োজনটা সম্পন্ন হলো, সম্ভবত 36টা বিশ্ববিদ্যালয় থেকে 48টা টিম অংশগ্রহণ করেছেন এবং সবাই মিলে প্রায় 64টা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আজকেরটা সহ। এবং এর মধ্যে ইংরেজি মিডিয়ামে 24টা বিতর্ক, বাংলা মিডিয়ামে 24টা বিতর্ক, এবং প্রাইমারি রাউন্ড, সেমিফাইনাল এবং ফাইনাল 3 রাউন্ডে এই 64টি বিতর্ক বাংলা এবং ইংরেজিতে বিভক্ত হয়ে এগিয়ে চলেছে। ফলে বোঝাই যায় যে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে এসেছে, যাদের নাম ঘোষণা করার সুযোগ আমাকে দিয়েছেন আয়োজকরা, তারা একটা চমৎকার একটা ছাঁকনির মধ্য দিয়ে কিন্তু তারা ছেকে এখানে এসেছেন। এবং অবশ্যই আমি নাম ঘোষণা করার পর আপনাদের সকলের করতালের মধ্য দিয়ে তারা সঠিকভাবেই অভিনন্দিত হবেন। আমি নামটা ইচ্ছা করেই আমার বক্তব্যের শেষে ঘোষণা করব, কারণ আগেই যদি ঘোষণা করি তাহলে আমাকে ঘিরে মনোযোগটা একটু দুর্বল হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি তারকাদের নাম হাতে রেখে দিলাম, যাতে আমাকে ঘিরে আমার কথা শোনার একটা আগ্রহটা যাতে পুরোপুরি থাকে। ঢাকা ইউনিভার্সিটি ডিবেট সোসাইটি, যার সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন জুবায়ের হোসেন, এবং সাধারণ সম্পাদক রাগিব আঞ্জুম, দুজনেই তারা এখানে আছেন। ইউএনডিপির কর্মকর্তা এখানে আছেন,
তারপরে আপনাদের অস্ট্রেলিয়ান এইড সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চয়ই আছেন, যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা সকলেই এখানে অংশগ্রহণ আছে, এবং পুরস্কার বা এই ফাইনাল রাউন্ডে আসেন নাই, প্রতিটি রাউন্ডেই যারা যুক্ত ছিলেন বিতার্কিকরা, এই 48টা টিমের, তাদের সকলের একটা সম্মিলিত একটা তৎপরতার মধ্য দিয়ে কতদিন লেগেছে এটা শেষ করতে? 18 দিন, একদিনেই? ও আচ্ছা আচ্ছা, একদিনেই বিষয়টা ভাগ ভাগ করে হয়েছে এবং সমান্তরাল ভাবে চলেছে, এবং এভাবেই পুরো প্রক্রিয়াটা শেষ করা হয়েছে। তো ফলে যার যেখানেই সংযুক্তি ছিল সেই কিন্তু সেখানে এই পুরো ব্যাপারটার একটা কন্ট্রিবিউটর, এবং আমিও আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমার জন্য এটা একটা সুযোগ যে কেবলমাত্র বিজয়ীদের নামই ঘোষণা করছি না, আপনারা যে যেখানেই যতটুকু জড়িত ছিলেন আপনাদের প্রত্যেকের জন্যই আমি অভিনন্দন জানাই সকলের পক্ষ থেকে, এবং আপনাদেরকে তাদের সকলের জন্য একটা করতালি আমি আশা করি। বিতর্ক এবং ঝগড়া, এই দুয়ের পার্থক্য বিশেষ করে আমাদের মতো দেশে বা পশ্চাৎপদ দেশে কালচারালি যারা একটু ব্যাকওয়ার্ড থাকেন, তাদের বা ধরেন জমির আল নিয়ে মারামারি হওয়া, অ্যাগ্রো ব্যাকগ্রাউন্ড, তারপরে যে কোনো ধরনের স্বার্থের সামান্য কোনো, এমনকি ভাই বোনের মধ্যেও সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক, একেবারে একই মায়ের গর্ভে জন্ম নেওয়ার পরেও দেখা যায় যে নানান রকম সমস্যা তৈরি হয়, তর্ক হয়, বিতর্ক হয়, এবং প্রায়শই দেখা যায় যে বিতর্কটা শেষ পর্যন্ত ঝগড়া, ঝগড়া থেকে সংঘাত, সংঘাত থেকে সংঘর্ষ, সংঘর্ষ থেকে আর একটা কখনো কখনো ওটা আরো খারাপ দিকে যায়। এটা যেমন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও কিন্তু আমরা দেখেছি। এমনকি আন্তর্জাতিক অঙ্গনের যে এই মুহূর্তের আলোচনাগুলি চলছে, এবং গতকালকেই সুইজারল্যান্ডে যে চুক্তি হলো, যদি আমরা এই চুক্তি হওয়া বা না হওয়ার প্রক্রিয়ার অথবা এই পর্যন্ত আসার বিষয়টিকে খেয়াল রাখি, অথবা এর বাস্তবায়ন হবে কি হবে না তার গতি প্রবাহের দিকে যদি নজর রাখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে একটি স্বাস্থ্যসম্মত বিতর্কের সংস্কৃতি একটি রাষ্ট্র অথবা আন্তর্জাতিক সমাজ ব্যবস্থার মধ্যে কাঠামোবদ্ধ করা এবং এটাকে গ্লোবাল সিভিলাইজেশনের একটা বিল্ট ইন কম্পোনেন্টে স্টাবলিশ করতে পারাটা সিভিলাইজেশনের জন্যই কিন্তু একটা বড় আশীর্বাদ। তো সেই অর্থে বিতর্ক করার যোগ্যতা এবং একটা সত্যকে আবিষ্কার করা এবং সেই সত্যটাকে মানুষের কল্যাণে লাগানোর জন্যই সত্যটা খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করা, কখনো ভুল হলে পরে আবার নিজে নিজেই সেটাকে পরিবর্তন করার মতো মন মানসিকতা থাকা, ফ্লেক্সিবিলিটি থাকা, এই পুরো মনোজগৎটাই কিন্তু হচ্ছে একটি মানুষের মনোজগৎ। আমরা যদি এই মিল্কি ওয়ের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আইনস্টাইনের মনোজগতের দিকে তাকাই, এবং আমরা অনেকেই জানি যে তার এই বিরল প্রতিভার কথা চিন্তা করে একদল লোক কিন্তু তার মস্তিষ্ক চুরি করেছিল, জানেন তো বোধহয় আপনারা অনেকে, নিশ্চয়ই জানেন, এবং বহুদিন পরে আবার সেটা উদ্ধার করা হয়েছে। কি এমন আছে তার মস্তিষ্কের মধ্যে? যাই হোক, সেটা কিন্তু এই বিরল গুণটা, যেই বিরল গুণটার কারণে একজন মানুষ এই কাজটাই যদি সংঘবদ্ধভাবে অনেক মানুষ করতে পারে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? একজন আইনস্টাইন যদি এই কাজ করতে পারেন, তাহলে যদি আরো অনেকগুলি মানুষ যদি একই রকম চিন্তা করতে পারেন, উনি তো রক্ত মাংসের মানুষ, মারাও তো গিয়েছেন, এমনকি 1000 বছর আগে যখন আমাদের মানুষের সভ্যতাকে সঠিক পথে নেওয়ার জন্য যখন ধর্মের আবির্ভাব ঘটেছে,
এবং তারও আগে যখন সমাজে বিভিন্ন রকম সনাতন ধর্মীয় সংস্কৃতির প্রথা চলেছে বিভিন্ন গোত্রের মধ্যে, সেটা ভারত উপমহাদেশেই হোক, সেটা আপনার অ্যামাজনেই হোক, অথবা সেটা আপনার চীনেই হোক, অথবা সেটা পার্সিয়ান সিভিলাইজেশনে জারাথুস্ত্রের আবিষ্কৃত হওয়ার জন্ম নেওয়ার আগের কথাই হোক না কেন, দেখা গিয়েছে এই প্রত্যেকটা মানুষই কিন্তু যখন তার সংক্ষিপ্ত আয়ুষ্কালের মধ্যে একটা পর্যায়ে কিন্তু নিজেই প্রশ্নবিদ্ধ করেছেন যে কোথা থেকে আসলাম, কোথায় যাব, এবং সমাজের এই সমস্যাগুলির কি সমাধান হতে পারে। গৌতম বুদ্ধের কথা আমরা জানি, রাজপুত্র কেমন করে অশান্তির মধ্যে পড়ে গেলেন, বাস্তব জীবনের এই সমস্ত এমনকি পশু পাখি মারা এই সেই দেখে থেকে কি পরিমাণ সংবেদনশীল মন এর সমাধান খোঁজার জন্য কি পরিমাণ ব্যস্ত হয়ে গেল, এবং তারপর কত বছর ধ্যান করার মধ্য দিয়ে সে তার মতো করে নির্বাণার তত্ত্বটা তিনি পেলেন। এবং তিনি নিজেও যেমন প্রশান্তি লাভ করলেন, তেমনি মানব জাতির জন্য তিনি এই দর্শনটাকে হাজির করলেন, নির্বাণা লাভ করো এবং নিজের মধ্যেই নির্বাণা লাভের প্রক্রিয়াটাকে আত্মস্থ করো। এই তো তার মানেই হচ্ছে এই যে নিজের মধ্যেই কিন্তু তাকে এ বিষয়ে একটা যুদ্ধ করতে হয়েছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা কেন কি শেষ পর্যন্ত কিভাবে এগুলো করতে 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 তারপরে গিয়ে কিন্তু তার মতো করে একটা সমাধান দিয়েছে। এই সমাধানগুলি কতটা ইউনিভার্সাল অথবা কতটা সঠিক ব্যাঠিক, আমি ওটা একটা আলোচনা, ওটা একটা কম্পারেটিভ থিওলজির আলোচনা, ওটা ধর্মতত্ত্বের আলোচনা, অথবা ধরেন দর্শনের আলোচনা, অথবা কম্পারেটিভ ফিলোসফি, কম্পারেটিভ ওখানে আমি যাচ্ছি না। আমি থাকছি এখানে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এরকম একটা সিদ্ধান্তে একজন যুক্তিবাদী মানুষ, একজন জ্ঞানী, একজন প্রজ্ঞাবান মানুষ আসেন, সেই প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে একটা বিতর্কের প্রক্রিয়া। তা কখনো কখনো একজন একক মানুষের মনোজগতের মধ্যেও কাজ করতে পারে, আবার তা কখনো কখনো দৃশ্যমানভাবে আনুষ্ঠানিকভাবে অনেকগুলি মানুষের মধ্যেও হতে পারে। কিন্তু এটা যদি খুব সুশৃঙ্খল হয়, তাহলে সেটা কিন্তু শেষ পর্যন্ত এই বিতর্কের প্রক্রিয়া এমন একটা সমাধান উৎপাদন করে, যেই সমাধানটাই কিন্তু সভ্যতার জন্য একটা বিরাট সম্পদ। সেই অর্থে সঠিক বিতার্কিকরা সভ্যতার জন্য একটা বড় সম্পদ। আমি আমার বক্তব্যের এই পর্যায়ে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল বিতার্কিককে বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য ভবিষ্যতের সম্পদ হিসাবে আমি বিনীতভাবে ঘোষণা করছি। স্পেশাল মডারেটর অধ্যাপক শামীম রেজা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ছোট ভাই। আমি নিজে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমাদের সম্পর্ক বহু পুরনো। ওরা যখন ফার্স্ট ইয়ারে ঢুকেছে, সম্ভবত তখনই আমরা নেতা বোধ হয় না, যোগ্যতা ছিল কিনা জানি না, কিন্তু ওরা নেতা মনে করতো আর কি। তো ফলে আমি খুব নির্দ্বিধায় বলতে চাই, খুব সঠিক লোকজনকে আপনারা যুক্ত করেছেন, এবং আমার পক্ষ থেকেও আপনারা করতালিতে আমাকে রাখবেন। আমি শামীম রেজাকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে সে এটাকে প্যাট্রোনাইজ করে। আমি ইউএনডিপি এবং অস্ট্রেলিয়ান এইড তো এই দুইটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও সকলের পক্ষ থেকে একটা বিশেষ কৃতজ্ঞতা জানাই আপনাদের যে তারা ঠিক এ ধরনের এরিয়াগুলিকে বেছে নিয়েছেন তাদের কাজের জন্য, এবং এই দুইটি প্রতিষ্ঠান ইউএনডিপি এবং অস্ট্রেলিয়ান এইডের তৎপরতার মধ্যে কি ধরনের একটা দূরদর্শী মানব কল্যাণের চিন্তা কাজ করে, তার একটা রিফ্লেকশন হচ্ছে এই ধরনের কাজের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে তাদের এনগেজমেন্ট। আমি সর্বশেষ অনুরোধ করব যে বিতর্ক
প্রতিযোগিতা, এটাকে একটা আন্দোলনে রূপান্তরিত করা যায় কিনা, এবং আমাদের দেশের যে সমস্যাগুলির মধ্যে আমরা বাস করছি এবং যে সমস্যাগুলিকে আমাদের সংকুচিত করতেই হবে, এটা ঠিক, সমস্যা নির্মূল করা যাবে না, কিন্তু সমস্যাটাকে সংকুচিত করে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যে পর্যায়ে আনলে পরে আমরা সমাজের শুভ সম্ভাবনাগুলিকে বাধাহীন করতে পারবো বিকশিত হওয়ার জন্য। তো সেই কাজের জন্যই কিন্তু বিতর্ক প্রতিযোগিতার এই তৎপরতাকে একেবারেই ছাত্র জীবনের যে পর্যায় থেকে শুরু করা যায় সেই পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে একটা শিক্ষা কারিকুলামের মধ্যে বাধ্যবাধকতায় রূপান্তরিত করা যায় কিনা, এটা সকলের কাছে চিন্তা করার জন্য আমি আবেদন করছি। এবং এই লক্ষ্যে যদি আপনাদের পক্ষ থেকে একটা আন্দোলন থাকে, তাহলে ক্যাবিনেটের মেম্বার হিসাবে শিক্ষামন্ত্রীকে সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকেই আমার বিশ্বাস যে আমি তাদেরকেও কনভিন্স করতে পারবো। যখন আমরা এই মঞ্চে, এই সভায়, এই কক্ষে কথা বলছি, তখন আজ মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, আর্মি স্টেডিয়ামে দেশের তরুণদেরকে নিয়ে উনি স্পোর্টস এবং উদ্ভাবনীর দুইটি প্রোগ্রামের একটি প্রোগ্রাম উদ্বোধন করবেন, আরেকটি হচ্ছে 29 তারিখ। এবং এই দুটোর লক্ষ্যই কিন্তু হচ্ছে তরুণদের মধ্যে যে জীবনী শক্তি, মেধা এবং তার যে উদ্ভাবনী শক্তি, সেগুলিকে উদ্ভাসিত করা, সেগুলিকে উৎসাহ দেয়া এবং সেগুলিকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা, উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার মধ্য দিয়ে। এবং আমি নিশ্চিত যে এই ধরনের উদ্ভাবনী তৎপরতার একটা বড় কাজই হচ্ছে কিন্তু বিতর্কে অংশগ্রহণ করা এবং সম্মিলিতভাবে বিতর্কের মধ্য দিয়ে উদ্ভাবনের প্রক্রিয়াটাকে আরো অনেক বেশি ঘনীভূত করা, অনেক বেশি ডেন্সিটি ফুল করা এবং ওটাকে একটা একটা ফলদায়ক করা। আলটিমেটলি সেটা একটা যেন একটা সমাধান দিতে পারে, একটা নতুন একটা সিদ্ধান্ত যেন উপস্থাপন করতে পারে। তো সেই কারণে সরকার নীতিগতভাবে কিন্তু এই ধরনের বিষয়গুলিকে, এই ধরনের তৎপরতাগুলিকে উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু অবস্থান নিয়েছেন, ঘোষিত, যার প্রমাণ আজকে যে মুহূর্তে স্টেডিয়ামে হচ্ছে, আমরা কথা বলছি, সেই মুহূর্তেই কিন্তু স্টেডিয়ামে, আর্মি স্টেডিয়ামে এই কাজটা হচ্ছে। ফলে আপনারা যদি খুব সঠিকভাবে নজর কাটতে পারেন, এবং আমি সে ব্যাপারে আপনাদেরকে উৎসাহ দিতে চাই, তাহলে এটা পলিসি মেকিং লেভেলে কিন্তু কমিউনিকেট করাটা খুব সহজ হবে এবং খুব দ্রুতই একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোর মধ্যে কিন্তু আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো। আমি আজ আর কথা বাড়াবো না। আমি আবারও বলছি যে আমি অন্তরের অন্তঃস্থল থেকেই অত্যন্ত আনন্দ অনুভব করছি এবং আমি নিজেও আমি মনে করি যে একজন নাগরিক হিসাবে এই ধরনের কাজের সঙ্গে আমি যত বেশি যুক্ত থাকতে পারবো আমার তত বেশি ভালো লাগবে। আর যদি মন্ত্রী হিসাবেও যুক্ত থাকি, সেটা বাড়তি কাজ, তাহলে আমার ভালো লাগাটাকে আমি সরকারের কর্মসূচিতে রূপান্তরিত করার চেষ্টাকে অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আমি প্রথমেই ইংরেজি ফলাফলটা ঘোষণা করতে চাই। আঞ্জুম আমার পাশে আছে, আমাকে সহযোগিতা করবে আমি ভুল হলে পরে। আমি আগেই বলেছি যে 36টি বিশ্ববিদ্যালয়ের 48টি টিম এই কাজে অংশগ্রহণ করেছে, হ্যাঁ, এবং 64টি ডিবেট হয়েছে। তার মধ্যে প্রাইমারি এবং সেমিফাইনাল এবং ফাইনালে 3টি পর্বে বিতর্কগুলি শেষ হয়েছে। প্রাইমারি পর্বে ইংরেজিতে 24টা ডিবেট হয়েছে, বাংলাতে 24টা ডিবেট হয়েছে এবং 48টা টিম এই কাজে অংশগ্রহণ করেছে। টোটাল ইউনিভার্সিটি 36টা।
ইংরেজি বিতর্কের ফাইনাল মোশন ছিল আজকেরটা, না এটা এক একটা মোশন আছে, প্রতিটি ডিবেটই একটা একটা করে মোশন ছিল। আজকের যে চূড়ান্ত প্রতিযোগিতা হলো সেখানে মোশন ছিল, দিস হাউস উড ইউজ সোশ্যাল ইম্প্যাক্ট indicators as the primary and significant parameters in determining university ranking systems. এটার পক্ষে এবং বিপক্ষে কথা বলেছেন অংশগ্রহণকারীরা। ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বুয়েটের ছাত্র, আমি এখন নাম ঘোষণা করব, ফয়সাল বি রায়হান। একটু দাঁড়াবেন। ফয়সাল, ফয়সাল কি আছে এখানে? ও হ্যাঁ, যে ফয়সাল আছে সামনে। আসো একটু সামনে আসো, একটু সামনে আসো। ও আচ্ছা আচ্ছা, তারপরেও ঘোষণার সাথে সাথে দেখলে একটু ভালো লাগবে। আসো সামনে এসে দাঁড়িয়ে থাকো, পরে একটু পরেই মঞ্চে ডাকবো আমরা। কাছাকাছি এই ডান পাশে বাম পাশে থাকলেই হবে। এবারে আমি ঘোষণা করছি ডিবেটার্স অব দি ফাইনাল। সঞ্জারা জামান, সেও বুয়েটের ছাত্রী, তাকে সামনে আসতে বলছি। সঞ্জারা জামান, সঞ্জারা জামান সামনে আসছে। হ্যাঁ, এগিয়ে আসো সামনে। এরপরে আমি ঘোষণা করব চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট। টিম হিসাবে তারাই বুয়েটের পক্ষে প্রতিনিধিত্ব করছেন এবং ব্যক্তিগতভাবে যেমন তারা ডিবেটার অব দি টুর্নামেন্ট হয়েছেন এবং ডিবেটার্স অব দ্য ফাইনাল হয়েছেন, তেমনি তাদের টিমটাও চ্যাম্পিয়ন হয়েছে বুয়েট। বুয়েটে বোধহয় দুটো টিম, না? বুয়েটের দুইটা টিম, যেটা জিতেছে সেটা হচ্ছে বুয়েট এ। অ্যান্ড ফাইনালিস্ট টিমস হচ্ছে যারা ফাইনালে অংশগ্রহণ করেছে, তিনটি টিম ফাইনালিস্টে অংশগ্রহণ করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি MN, নর্থ সাউথ ইউনিভার্সিটি MN, যারা আছেন তাদেরকে সামনে আসতে বলবো, ডানে অথবা বামে। এরপরে আমি নাম ঘোষণা করছি ফাইনালিস্ট টিমসের আরেকটি বিশ্ববিদ্যালয়ের যে টিমের, নর্থ সাউথ ইউনিভার্সিটি MT, এবং থার্ড আমি নাম ঘোষণা করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এবারে আমি যাচ্ছি বাংলাতে। বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক, এখানে মোশন ছিল, প্রস্তাব ছিল, এই সংসদ মনে করে যে সামাজিক সুরক্ষা বাজেট বন্টনের ক্ষেত্রে প্রবীণদের তুলনায় যুবকদের চাহিদাকে অগ্রাধিকার দিবে। আবারও বলছি, এই সংসদ মনে করে যে সামাজিক সুরক্ষা বাজেট বন্টনের ক্ষেত্রে প্রবীণদের তুলনায় যুবকদের চাহিদাকে অগ্রাধিকার দিবে। এর পক্ষে বলেছেন যারা এবং বিপক্ষে বলেছেন যারা, তাদের মধ্য থেকে টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নায়েম উদ্দিন রাফি। করতালি তার জন্য। নায়েম উদ্দিন রাফি, ইয়েস, কেমন। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সাদাত ইবনে ইসলাম। সাদাত ইবনে ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি ঢুকেই দেখছিলাম তুমি কথা বলো, তোমার কথা বলার ধরন থেকে মনে হচ্ছিল যে ইউ উইল বি হিয়ার। বিজয়ী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং বিজিত দল মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
MIST, এই তো না? আমার অনুপ্রেরণামূলক বক্তব্য এবং পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করার দায়িত্ব শেষ করার আগে এই সমস্ত প্রতিভাবান তরুণ বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ নাগরিকের সকলের জন্য একটা সম্মিলিত করতাম।